হুম। সন্ধ্যা 7টা 7:30টার দিকে গ্রামে পৌঁছে যায় সবাই। ড্রাইভার ধারা এবং তার পরিবারের গিফটগুলো বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। আজ রাতেই আর রান্না করার প্রয়োজন নেই। মিতা বেগম তাদের সবার জন্য প্রয়োজনের অধিক খাবার পাঠিয়ে দিয়েছে। ধারাদের আসার খবর পেয়ে পাড়া প্রতিবেশীরা কয়েকজন মহিলা এসেছে ওদের দেখতে। ধারা এবং ধারার পরিবারের সকলের এত এত উপহার দেখে অনেকে প্রশংসা করতে করতে মুখ ব্যথা করে ফেলেছে। আবার অনেকে মুখে মুখে প্রশংসা করলেও মনে মনে হিংসে করছে। জোনাকি তারা শাশুড়ির কথায় ধারার শ্বশুরবাড়ির থেকে আনা মিষ্টি এবং অন্যান্য খাবার তাদের খেতে দিয়েছে। রাত 8টা 8:30টার দিকে ধারা ফ্রি হয়ে কি মনে করে ইভানের নম্বরে ফোন দেয়। রিং হতে না হতে ফোন রিসিভ করে ইভান। কেউ কিছু না বলে চুপ করে থাকে। দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। প্রথমে ধারা মৃদু স্বরে বলল, পৌঁছেছেন? ইভান মৃদু হেসে বলল। ধারা আবার কিছুক্ষণ ভেবে বলল, খাওয়া দাওয়া করেছেন? ইভান ঠোঁটের হাসি আরেকটু প্রসারিত করে বলল, আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে এসেছি, কিছুক্ষণ আগে খেয়েছি, এখন শুয়ে আছি। সন্ধ্যার পর বের হয়ে আবার রাতের খাবার কিনে আনতে হবে। ধারা অবাক গলায় বলল, সন্ধ্যার পর মানে আপনাদের ওখানে এখন কটা বাজে? ইভান ঠোঁট চেপে বলল, বাংলাদেশে এখন যখন 8টা 20 বাজে, তাহলে আমাদের এখানে এখন 4টা 20 বাজে। বুঝলে আমার বিল্লু রানী? ধারা হঠাৎ কপট রাগ দেখিয়ে বলল, আমি কিছুদিন ধরে দেখছি আপনি আমাকে খালি বিল্লু রানী করে যাচ্ছেন। আমাকে কি দেখতে বিড়ালের মতো যে আমাকে বিল্লু রানী বলে ডাকছেন? ধারার কথা শুনে ইভান হাসে। এক পর্যায়ে শব্দ করে উচ্চস্বরে হাসতে শুরু করে ইভান। এদিকে ধারা ইভানের হাসির শব্দ শুনে রেগে লাল হয়ে যাচ্ছে। বেলা 8টা বাজে। ধারা এখনো বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। কাল রাতে অনেকটা পথ জার্নি করে আসার পরে ইভানের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লান্ত শরীরে তাড়াতাড়ি শুয়ে পড়ে ধারা। ধারার ঘরের বাইরে সবার হাঁটা চলার সময় করা পায়ের শব্দ শুনতে পাচ্ছে শুয়ে শুয়ে। সবাই হয়তো যে যার কাজে ব্যস্ত। ধারা আরো কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে চোখ খুলে তাকায়। কাল রাতে ইভানের সাথে সে 2 ঘন্টার মতো সময় কথা বলেছে। অবশ্য ধারা খুব একটা কথা বলেনি, হুম হ্যাঁ ছাড়া। যত কথা সব ইভান বলেছে। ফোন রাখার সময় ইভান স্পষ্টভাবে বলে দিয়েছে আজ বাংলাদেশের সময় দুপুর 12টার দিকে ইভান ধারাকে ভিডিও কল দেবে। তখন সে ধারাকে ভিডিও কলে তার ইউনিভার্সিটি দেখাবে। এইসব ভাবতে ভাবতে ধারা শোয়া থেকে উঠে বসে। সামনে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে যায় ধারার। জান্নাত ধারার পড়ার টেবিল চেয়ারে বসে আছে, মুখ চোখ কেমন করে রেখেছে। ধারা বিছানা থেকে নামতে নামতে জান্নাতকে বলল, জান্নাত, তুই কখন এসছিস? আর এসে এভাবে বসে আছিস কেন? আমাকে তো ডেকে ঘুম থেকে তুলবি নাকি? জান্নাত কিছু না বলে ধারার দিকে চোখ মুখ শক্ত করে তাকায়। ধারা জান্নাতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি রে, কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? জান্নাত চোখ মুখ শক্ত করে উত্তরে বলল, আমি কেন তোর দিকে তাকিয়ে আছি বুঝতে পারছিস না? তুই যে বিয়ে করেছিস তা আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আজ তোদের বাড়ি না এলে তো জানতেই পারতাম না যে তোর বিয়ে হয়ে গেছে। ধারা জান্নাতের সামনে বিছানায় পা দুলিয়ে বসে উদাসীন গলায় বলল, তোকে কি জানাবো আমার বিয়ের কথা? আমি তো নিজেই জানতাম না আমার বিয়ের কথা। চোখের পলকে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো করে হয়ে গেল। জান্নাত ধারার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। মানে? ধারা উত্তরে কিছু বলার আগেই জোনাকি ধারার ঘরে ঢুকে জান্নাতের দিকে তাকিয়ে বলল, ধারা সত্যি কথা বলছে জান্নাত। ধারা এসবের কিছুই জানতো না। একদিন বিকেলবেলা ছেলের বাড়ি থেকে সবাই ধারাকে দেখতে আসে। ছেলের মা ধারাকে দেখে পছন্দ করে বসে, ব্যাস সেই রাতেই ধারার বিয়ে হয়ে যায়। বিয়েতে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরও খবর দিতে পারিনি। এখানে তোর বান্ধবীর কোনো দোষ নেই জান্নাত। সব কথা শুনে জান্নাত ধারার দিকে তাকায়। সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। জান্নাত চেয়ার থেকে উঠে গিয়ে ধারার সামনে দাঁড়িয়ে ওকে হাসানোর জন্য বলল, বিয়েটা করে নিলি পেতনি আমার আগে। এখন কি তোর বরের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি, নাকি তাকে তো শাড়ির আঁচলের তলায় লুকিয়ে রাখবি? জোনাকি হেসে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা কথা বল, আমি যাই দেখি আমার কাজ পড়ে আছে। আর ধারা তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে জান্নাতকে নিয়ে কিছু খেয়ে নে আগে, তারপরে যত গল্প করার করিস দুটোতে মিলে। জোনাকি এটুকু বলে ধারার ঘর থেকে বেরিয়ে চলে যায়। জান্নাত আবার ধারার দিকে তাকিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন? ধারা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কি বলবো, সবই তো আমার ভাগ্য। ছাড়ো সব কথা, এখন বল তুমি কবে গ্রামে আসছো? জান্নাত ধীর গলায় বলল, কাল বিকেলে এসেছি।
তুই কি ভেবেছিস এইসব কথা বলে তুই পার পেয়ে যাবি? কখনো না। এখন তাড়াতাড়ি বল, কখন আমার দুলাভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিবি? ধারা মৃদু স্বরে বলল। কিছুক্ষণ পরে সে ফোন করবে, তখন তোর সঙ্গে পরিচয় করিয়ে দিব। জান্নাত চোখগুলো ছোট ছোট করে বলল। ভাইয়া তার বাড়িতে চলে গেছে? ধারা উদাসীন গলায় বলল। সে ইতালি চলে গেছে। জান্নাত অবাক গলায় বলল। মানে সেখানে গেছে কেন? আর কবেই বা গেছে? ধারা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। সে ইতালি ইউনিভার্সিটি অফ ট্রেন্টো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। পরশু দিনের রাতের ফ্লাইটে আবার চলে গেছে ইতালি। আমি তার মুখে শুনেছি 1 সপ্তাহের বেশি সময় হয়েছে নাকি তাদের ইউনিভার্সিটি খুলেছে, কিন্তু এই বিয়েতে ঝামেলার জন্য সে যেতে পারেনি। আর সে আজ থেকে তার ক্লাসে জয়েন করবে। জান্নাত মুখে হাত দিয়ে বলল। তোর জামাই ইঞ্জিনিয়ার? ধারা জান্নাতের কথা শুনে মুখ ভেঙিয়ে বলল। সর, তুই এখন শুরু করবি তোর যত ফাজলামি। তুই বস, আমি হাত মুখ ধুয়ে আসছি, তারপর তোকে সবকিছু বলবো। জান্নাত খানিকটু উত্তেজিত গলায় বলল। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, আমি সবকিছু শোনার জন্য অপেক্ষা করতে পারছি না। ধারা আর কিছু না বলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। ধারা হাত মুখ ধুয়ে এসে জান্নাতকে নিয়ে খাবার ঘরের দিকে যায়। ধারার চাচি যান ওদেরকে খাবার বেড়ে দিতে দিতে বলল। পরশুদিন তোর নানা বাড়িতে অনুষ্ঠান আছে, মনে আছে তো তোর? দুপুরে খাবার খেয়ে আমরা রওনা দেব। জান্নাত, তুইও কিন্তু আমাদের সঙ্গে যাবি। আর হ্যাঁ, জামাইকে ফোন দিয়ে আমাদের যাওয়ার কথা জানিয়ে দিস। ধারা মুখে থাকা রুটির টুকরো চিবোতে চিবোতে বলল। ঠিক আছে। জান্নাত ধারার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল। চাচি যান কিসের অনুষ্ঠানের কথা বলছে রে? তোর নানা বাড়িতে প্রতি বছর যে বড় করে মিলাদের আয়োজন করা হয় সেটার কথা বলছে? ধারা উপর নিচ মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, তুই তোর 2-1টা জামা কাপড় নিয়ে নিস, দুপুরের আগেই আমাদের বিয়েতে চলে এসছিস। আর যদি দরকার পড়ে আমি গিয়ে চাচা চাচিকে বলে তোকে নিয়ে আসবো। টুকটাক কথাবার্তার মধ্য দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ধারা আর জান্নাত, জোনাকি ভাবি আর জান্নাত মিলে একে একে ধারার সব গিফটগুলো খুলছে। প্রথমে ধারার শাশুড়ি আম্মা গিফটের প্যাকেট খুলছে জোনাকি। 2টা দামি শাড়ি, 4টা না জানিয়ে 6টা 3 পিস, সবসময় পরার জন্য হালকা কিছু সোনার গয়না। আরো টুকটাক অনেক কিছু দিয়েছেন তিনি। জুয়েলার লামিয়া ধারাকে উপহার দিয়েছে 2টা খুব ভারী লেহেঙ্গা আর ডায়মন্ডের হাতের চূড়। লাবিদার রুমি ধারাকে উপহার দিয়েছে অনেকগুলো ডিজাইনার 3 পিস, সবসময় পরে থাকার জন্য। হালকার মধ্যে ডায়মন্ডের কানের দুল, গলার চেইন, হাতের আংটি। সব গিফটের প্যাকেটগুলো খোলা হলে জোনাকি ভাবি ধারার দিকে তাকিয়ে দুষ্টুমির সুরে বলল। এবারের দেওয়া গিফটগুলো কি আমাদের সামনে খুলবি, নাকি আমাদের থেকে লুকিয়ে একা একা খুলে দেখবি? ধারা মৃদু স্বরে বলল। লুকিয়ে দেখার কি আছে? তাছাড়া তার দেয়া গিফটগুলো সে নিজেই খুলে আমার হাতে দিয়ে গেছে, আর শুধু 3-4টা গিফটের প্যাকেট খোলা বাকি। তোমরা বসো, আমি ওইগুলো নিয়ে আসছি। ধারা একে একে সব গিফটের প্যাকেটগুলো এনে বিছানায় রাখে। জোনাকি আর জান্নাত মিলে একে একে গিফটের প্যাকেটগুলো খুলতে শুরু করলে হঠাৎ ধারার ফোন বেজে ওঠে। ধারা হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। জোনাকি ভাবির দুষ্টুমি হাসি হেসে বলল। কে ফোন করেছে? ধারা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল। উনি। জান্নাত লাফ দিয়ে ধারার কাছে গিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল। আমি আগে কথা বলবো, তারপর তুই। জোনাকি জান্নাতের দিকে তাকিয়ে হালকা সুরে বলল। আমি বলেছি কি জান্নাত, আগে ধারা তার উনির সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিক, না হলে হঠাৎ করে ফোন রিসিভ করে অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে গিয়ে ঘাবড়ে যেতে পারে বেচারা। জান্নাত ছোট করে বলল। কথাটা তুমি ভুল বলনি ভাবি। এই নে, প্রথমে তুই কথা বল তোর বরের সঙ্গে, তারপরে আমি বলবো। জান্নাত ধারার দিকে ফোনটা এগিয়ে দেয়। পরে আবার জোনাকি আর জান্নাত মিলে গিফটের প্যাকেটগুলো খুলতে শুরু করে। ধারা ফোনটা হাতে নিয়ে ঘরের পূর্ব দিকের জানালার পাশে গিয়ে দাঁড়ায়। ফোন রিসিভ করতেই ইভানের হাস্যোজ্জ্বল মুখটা দেখতে পায়। সে হাসি মুখে বলল। কি করছো এখন? সকালবেলা ব্রেকফাস্ট করেছো? ধারা মৃদু স্বরে বলল। ভাবি আর জান্নাতের সঙ্গে বসে আছি। খেয়েছি আমি, আপনি খেয়েছেন? ইভান ধীর গলায় বলল। ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটিতে এসেছি। জান্নাত তোমার বেস্ট ফ্রেন্ড জান্নাত? ধারা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। ইভান ধারার দিকে তাকিয়ে বলল। আমার শালিকার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবে না? ধারা ইভানের কথার উত্তর না দিয়ে জান্নাতকে বলল।
জান্নাত, এই নে তোর ভাইয়া তোর সাথে কথা বলবে। জান্নাত গিয়ে ধারার কাছ থেকে ফোন নিয়ে হাসি মুখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল। হ্যালো। জান্নাতের কথা মুখে আটকে গেছে, চোখ বড় বড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নিজেকে সামলে নিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, ইভান, ইভান ভাইয়া, আপনি আমার দুলাভাই? ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। জান্নাতের কথা শুনে ইভান মৃদু হাসে। জান্নাতের কথা শুনে ধারা আর জোনাকি জান্নাতের দিকে অবাক চোখে তাকায়। জান্নাত ধারার দিকে তাকিয়ে উত্তেজিত গলায় বলল, ধারা ধারা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ধারা জান্নাতের দিকে তাকিয়ে চোখ গুলো ছোট ছোট করে বলল, কি হয়েছে বলবি তো? তখন থেকে বাদরের মতো লাফালাফি করছিস কেন? আগে সুস্থ হয়ে বসে বসে বল কি হয়েছে। জান্নাত নিজেকে কিছুটা শান্ত করে বলল, ধারা, তোর মনে আছে কয়েকদিন আগে নদীর পাড়ে তোর সঙ্গে আমার দেখা করার কথা ছিল, কিন্তু আমি ওই দিন যেতে পারিনি। তার জন্য তুই খুব রেগে গেছিলি। আসলে ওই দিন নদীর পাড়ে যাওয়ার সময় আমার ইভান ভাইয়ের সাথে দেখা হয়। তার সোশ্যাল মিডিয়ায় অনেক নাম ডাক আছে, মিউজিক্যাল ভিডিওয়ে তার ফ্যান ফলোয়ার বলে শেষ করা যাবে না। আর এত বড় সেলিব্রিটি কিনা আমার দুলাভাই, এসব ভাবতেই আমার গর্ব হচ্ছে। জান্নাতের এসব কথা শুনে ইভান হেসে বলল, এই যে মাই ডিয়ার শালিকা, তুমি কিন্তু আমার নামে একটু বেশি বেশি বলছো। যাই হোক, আমি তোমার সঙ্গে পরে জমিয়ে আড্ডা দেব। আমার ক্লাসে সময় হয়ে যাচ্ছে, এবার ফোনটা তোমার বান্ধবীকে দাও। জান্নাত হালকা হেসে বলল, ঠিক আছে ভাইয়া, ধারা এনে তোর ফোন। জোনাকি জান্নাতের দিকে তাকিয়ে বলল, ওরা কথা বলুক, আমরা বরং যাই এখন। ওদের কথা শেষ হলে তারপরে এসে এগুলো গুছিয়ে রাখবো। জান্নাত আর কিছু না বলে জোনাকির সাথে ঘর থেকে বেরিয়ে যায়। ধারা ফোন নিয়ে বিছানায় বসে বলল, হ্যাঁ বলুন। ইভান মৃদু স্বরে বলল, দুপুরে খেয়ে নিও, আমি একেবারে বাসায় ফিরে তোমাকে কল ব্যাক করব। ধারা ধীর গলায় বলল, পরশুদিন নানার বাড়িতে অনুষ্ঠান আছে, মানে মিলাদ অনুষ্ঠান। দুপুরের পরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব। আম্মা আর চাচি জান আপনাকে কথাটা জানাতে বলেছে। ইভান কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে, নিজের খেয়াল রেখো। এটুকু বলে ইভান ফোনে স্ক্রিনে শব্দ করে চুমু খেয়ে ছোট করে বলল, বাই। ধারা লজ্জায় ইভানকে কিছুই বলতে পারে না, শুধু আলতো চোখে তাকিয়ে থাকে। ইভান ধারার সঙ্গে কথা বলে ফোনটা কেটে রাখতে না রাখতেই দেখে ওর বন্ধুরা এদিকে আসছে। হিরি, রোজ, রাহুল আর মিহু এসে কিছুক্ষণ ঘুরে ঘুরে ইভানকে দেখে। ইভান বিরক্ত ভাব নিয়ে ওদের দিকে তাকায়। রাহুল ইভানের সামনে এসে ওর দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, মেয়েটা কে ছিল? ইভান রাহুলের দিকে না তাকিয়ে বলল, কোন মেয়ে? মিহু সন্দেহের গলায় বলল, কিছুদিন আগে আপনি আপনার অ্যাকাউন্টে একটা ভিডিও আপলোড করেছিলেন, সেখানে একটি মেয়ে আমার বুকের উপর শুয়েছিল। আপনি মেয়েটিকে চুমু খেয়েছিলেন। ভিডিওর নিচে ট্যাগ করে বড় বড় অক্ষরে লিখেছিলেন লাইভ লাইভ। আই থিঙ্ক এবার আপনার মনে পড়েছে। ইভান উত্তর না দিয়ে পকেটে হাত ঢুকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। হেরি মৃদুস্বরে বলল, How many times have you called you to find out about this? But you receive the phone and say nothing properly. তোর ওই ভিডিওটা আপলোড করার পর ইউনিভার্সিটি কত গরম হয়ে গেছিল জানিস? ইউনিভার্সিটির কম বেশি সব মেয়ে তোকে পছন্দ করে। তোর ভিডিও আপলোড করার পর থেকে আমাদের অবস্থায় নাজেহাল। প্রতিদিন দলে দলে মেয়েরা আসবে, এসে তোর কথা জিজ্ঞেস করে যায়। এবার বল, মেয়েটাকে আর তার সঙ্গে তার সম্পর্ক কি? রোজ ধীর গলায় বলল, Why are you silent now? Your Jessie has been harassing you. ইভান স্পষ্ট গলায় রোজার দিকে তাকিয়ে বলল, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ওই জেসিকে ভালোবাসি না। তাই ও কি করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোরা ওকে সুযোগ দিয়েছিস কেন তোদের সঙ্গে মিসবিহেভ করার? ইভান এটুকু বলে থেমে আবার বলল, ভিডিওতে আমার সঙ্গে কে ছিল এই বিষয়ে আমি এখন কোনো কথা বলতে যাচ্ছি না। যখন বলার সময় হবে তখন আমি নিজেই তোদের বলবো। এখন প্লিজ জোর করিস না, চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ইভানের কথা শুনে কেউ কিছু না বলে একে একে ক্লাসের দিকে যেতে শুরু করে। ইভান ওর বইগুলো গুছিয়ে দেখে হেরি এখনো দাঁড়িয়ে আছে। ইভান হেরির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কিরে চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। হেরি তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে চিন্তিত গলায় বলল, আমি জানি তুই ছেলে হিসেবে খারাপ না, তুই সবসময় আন্টির কথা শুনে চলিস। তুই যথেষ্ট হ্যান্ডসাম একটা ছেলে। তোর এক ইশারায়
মেয়েরা তাদের সবকিছু উজাড় করে তোকে দিতে পারে, কিন্তু এমন কোনো কাজ করিস না যাতে কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। আমি জানি তুই এমন ছেলে না, তাও আমার বলার দরকার মনে হলো, তাই বললাম। কিছু মনে করিস না বন্ধু। এটুকু বলে হেরি চুপ হয়ে যায়। ইভান কিছুক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলল, শি ইজ মাই ওয়াইফ। ইভানের কথা শুনে হেরি চমকে উঠে ইভানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে সে হয়তো ভুল কিছু শুনেছে মাত্র। হেরি ইভানের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ইভানের মতো ছেলেকে কিনা বিয়ে করে ফেলেছে, তাও কিনা গোপনে। এসব ভেবে হেরির মাথা ধরে আসছে। হেরি ইভানের দিকে তাকিয়ে কৌতূহলী গলায় বলল, তুই কি আমার সঙ্গে মজা করছিস? কিন্তু আমি এখন এই মুহূর্তে একদম মজা করার মুডে নাই। এসব মজা টজা বাদ দিয়ে সত্যি কথা বলতে হলে বল, না হলে ক্লাসে চল। ইভান চোখ মুখ গম্ভীর হয়ে বলল, তোর কি মনে হয় আমি মজা করছি? এটা সত্যি আমার বিয়ে হয়ে গেছে। ভিডিওটাতে তোরা যাকে দেখেছিস সে আমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, যা বলতে পারিস। হেরি অবাক গলায় বলল, এসব সত্যি ইভান? আমি তো মনে করি তুই এতক্ষণ আমার সঙ্গে মজা করছিস। আমাদের বলে গেলি ইউনিভার্সিটি ছুটিতে বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসি, এদিকে তুই দেশে ফিরে বিয়ে করে ফেলেছিস। আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? এই আমাদের এত বছরের বন্ধুত্ব। ইভান সূক্ষ্ম গলায় বলল, তোর প্রতিটা কথা সত্যি, কিন্তু তখন তোদের জানানোর মতো পরিস্থিতি ছিল না। ওই দিন যে আমার বিয়ে তা তো আমি নিজেই জানতাম না, তোদের কিভাবে জানাবো? আর ফোনের ওই ঘটনা তাদের জানালে তারা আমার সঙ্গে রাগারাগি করতো, তখন পরিস্থিতি আরো বিপন্ন হতো। হেরি মৃদুস্বরে বলল, তুই কি বলেছিস কিছুই বুঝতে পারছি না। না, একটু ক্লিয়ার করে সব বলতো। তোর বিয়ে আর তুই জানতি না, এমনটা কখনো হয় নাকি? ইভান ধীর গলায় বলল, হয়েছে, আমাদের সঙ্গে হয়েছে। আমি বা ধারা দুজনের কেউই জানতাম না যে ওই দিন আমাদের বিয়ে ছিল। তোরা তো জানতি আমি আম্মুর সঙ্গে গ্রামে ঘুরতে গেছিলাম, আম্মুর ছোট ফুপির বাড়িতে। ওখানেই আম্মুর ধারাকে দেখে অসম্ভব ভালো লাগে। আম্মুর ছোট ফুপির মাধ্যমে ওর খোঁজ খবর নেওয়া শুরু হয়। প্রথমে আম্মু যখন আমাকে জানায় আমার জন্য একটা মেয়ে পছন্দ করেছে, তখন আমি আম্মুর সঙ্গে রাগারাগি করি। তোরা জানিস আমি আম্মুর সঙ্গে রাগারাগি করে বেশিক্ষণ থাকতে পারি না। কিছুক্ষণ পরে গিয়ে আম্মুকে সরি বলি। মনে মনে সিদ্ধান্ত নিই যে ওই মেয়েটির বিষয়ে খোঁজ খবর নিয়ে ওর সঙ্গে আলাদা করে কথা বলে বিয়ে ভেঙে দেব। কিন্তু ওই যে নিয়তি বলে একটা কথা আছে না, সেই নিয়তি এসব কিছুই হতে দেয়নি। উল্টো মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে আমি আরো মেয়েটিকে ভালোবেসে ফেলি। এদিকে আম্মু আমার হাব ভাব বুঝতে পেরে আমাকে পরীক্ষা করার জন্য জানায় সে ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবে না, অন্য কোথাও আমার বিয়ে ঠিক করেছে। বুঝতে পারছিস তখন আমার অবস্থা কেমন ছিল? নিজেরে কেমন পাগল পাগল মনে হচ্ছিল। আম্মুকে কিছু বলতে পারছিলাম না, দিশে হারা হয়ে একা একা ভাবছিলাম কিভাবে পরিস্থিতি সামাল দেয়া যায়। তখন আম্মু ভাইয়াদের ডেকে পাঠায় গ্রামে। দুপুরের পরে ভাইয়ারা গ্রামে এলে আম্মু আমাদের সবাইকে নিয়ে ধারাদের বাড়িতে যায়। আম্মু তো আগে থেকেই ধারাকে পছন্দ। ব্যাস ওই দিনই আম্মু আমাদের বিয়ে দিয়ে দেয়। এখন তুই বল আমি কিভাবে ওই পরিস্থিতিতে তোদের এসব কথা জানাতাম? হেরি এতক্ষণে ইভানের দিকে হাঁ করে তাকিয়ে সবকিছু শুনছিল। সবকিছু শুনে হেরি মন খারাপের গলায় বলল, আন্টি এমন কেন করলো? আমাদের কত ইচ্ছা ছিল তোর বিয়েতে বাংলাদেশে যাব, কত মজা করব। আমি আর রোজা তো কখনো বাঙালি বিয়ে দেখিনি। তোর বিয়েতে আমাদের সেই ইচ্ছাও পূরণ হয়ে যেত। দূর, আমার এত বছরের প্ল্যান আন্টি এক নিমিষে দেশে শেষ করে দিয়েছে। ইভান হেসে বলল, কিছু শেষ হয়নি। আমার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে ধুমধাম অনুষ্ঠান করে ধারাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হবে, তখন তোরা তোদের মতো এনজয় করিস। হেরি হাসি মুখে বলল, আমাদের ভাবিজির নাম বুঝি ধারা? খুব সুইট নামটা। ইভান আনমনে বলল, নামের থেকেও তোদের ভাবিজি দেখতে আরো বেশি সুন্দর। হেরি মৃদু স্বরে বলল, তো বিয়েতে করে নিলি, এখন আমাদের ভাবিজির ছবি আমাদের দেখাবি না? ইভান ধীর গলায় বলল, অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে তোকে আমাকে প্রমিস করতে হবে। হেরি চোখগুলো ছোট ছোট করে বলল, কিসের প্রমিস? ইভান মৃদু স্বরে বলল, আমি যে বিয়ে করেছি এই কথাটা এই মুহূর্তে আর কাউকে জানাতে পারবি না তুই, এমনকি রাহুল, মিহু, রোজা, কেউ না। হেরি অবাক হয়ে বলল, কেন রে? এই কথাটা ওদের জানালে এমন কি ক্ষতি হবে? ইভান ধীর গলায় বলল, লাভ কিংবা ক্ষতির বিষয় না এটা। আমি চাইছি না এই মুহূর্তে আমাদের বিয়ের কথা কেউ জানুক। তাছাড়া ধারা অতিরিক্ত পিচ্ছি, এবার সবে ক্লাস 9-এ উঠেছে। বুঝতে পারছিস তুই কতটা পিচ্ছি ওই মেয়ে?
তাই তো আমাদের বিয়ের ব্যাপারে এখনো সবাইকে জানাতে তোকে নিষেধ করছি। হেরি বিস্ময় গলায় বলল, ও মাই গড, ইভান তুই এত ছোট মেয়েকে বিয়ে করেছিস, আবার তাকে পাগলের মতো ভালোবেসেছিস। এটুকু বলে হেরি হাসতে শুরু করে। কিছুক্ষণ পরে হেরি কোনো মতে হাসি থামিয়ে বলল, ভাবিজির সঙ্গে আমার পরিচয় করে দিস, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারিস তুই। আমি কাউকে কিছুই বলবো না তুমি না চাইলে। বাই দ্য ওয়ে, তোর বিয়ে উপলক্ষে আমাদের সবাইকে কিন্তু ট্রিট দিতে হবে, না হলে তোর খবর আছে, আমি বলে দিলাম। ইভান হেসে বলল, সে দেখা যাবে, এখন ক্লাসে চল, ক্লাসের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। হেরি মৃদু হেসে ইভানের কথার সম্মতি জানিয়ে দুজনে মিলে ক্লাসের দিকে রওনা দেয়। গ্রামের বাজারে এসে দাঁড়িয়ে আছে সে কখন থেকে ধারারা, কিন্তু দেখানি সম্রাট আর ধারার আব্বা জানে। মিষ্টি কিনতে দোকানে গেছে, কিন্তু এখনো তারা ফিরছে না। ধারার বড় মামা মামি আজ সকালে রওনা দিয়ে তাদের বাড়িতে গেছে। ধারার মিনু আপু আজ সকালবেলা তার শ্বশুর বাড়ির লোকজন সমেত রওনা দিয়েছে তার বাপের বাড়ির উদ্দেশ্যে। এর জন্যই ধারার মামা মামি তড়িঘড়ি করে তাদের বাড়িতে গেছে। ধারা আজকে কালো রঙের একটা থ্রিপিস পরেছে। থ্রিপিসটার রুমি ধারাকে গিফট করেছিল। গলায় কানে ও হাতে শাশুড়ি আম্মুর দেওয়া স্বর্ণের কিছু গয়না পরে আছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে ধারাকে। হঠাৎ করে লতা এসে ধারার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আপু ওই দেখো, রাস্তার ওই পাশে ওই বজ্জাত ছেলেটা তোমার দিকে এখনো তাকিয়ে আছে। ধারা লতার কথা বুঝতে না পেরে রাস্তার উপাসে তাকায়। মুহূর্তেই চমকে উঠে ধারা। মতিন দাঁড়িয়ে আছে সঙ্গে তার বন্ধুদের নিয়ে, ধারাদের দিকে তাকিয়ে আছে। ধারা দ্রুত চোখ সরিয়ে নেয় তাদের থেকে। জোনাকি মতিনকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যস্ত পায়ে এসে ধারার পাশে দাঁড়ায়। জানালার পাতার পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, কি হয়েছে রে, সবাই এমন করছে কেন? পাতা ফিসফিসিয়ে বলল, আপু তুমি তখন গ্রামে এসেছিলে না, তাই ছেলেটাকে চিনতে পারছো না। রাস্তার ওর পাশে লাল গেঞ্জি পরা যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার নাম মতিন। তার সাথে আমাদের ধারা আপুর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওর অসভ্য ছেলেটা এবং তার পরিবার মিলে বিয়ের আসরে আমাদের ধারা আপুকে একা ফেলে চলে যায়। জান্নাত চমকে উঠে বলল, ওই ইতর ছেলেটা এখানে কি যাচ্ছে, আর এভাবে ধারার দিকে তাকিয়ে বা আছে কেন? চল তো ধারার কাছে চল। জান্নাত ধারার কাছে আসতে না আসতেই শুনতে পায় জোনাকি ভাবির কাছে। সে রাগী গলায় বলল, দেখো না কেমন শকুনের মতো তাকিয়ে আছে এদিকে, ইচ্ছে করছে পায়ের জুতো খুলে মারি। একটু থেমে নিঃশ্বাস নিয়ে আবার বলল, তোদের ভাইয়া আমাকে বলেছিল ওই হারামজাদা নাকি ওই ঘটনার পরের দিন বিয়ে করে নিয়েছে। মেয়ে শিক্ষিত, এবার নাকি এসএসসি দেবে। গ্রামের মানুষজনের মুখে তোদের ভাইয়া শুনেছে মেয়ের ভাই নাকি বিদেশে। এই সুযোগে মেয়ের মামা আর মা মিলে বিয়ে দিয়েছে। মেয়ের ভাই দেশে ফিরলে এই বিয়ে নাও টিকতে পারে। এমন পরিবারের সঙ্গে কেউই আত্মীয়তা করতে চায় না। নানার বাড়িতে আসতে না আসতেই সবাই ঘিরে ধরেছে ধারাকে। একে তো সবার আদরের ধারা, তার উপরে আবার নতুন বউ। ধারা উঠানে দাঁড়িয়ে একে একে সবার করা প্রশ্নের উত্তর দিচ্ছে। আশেপাশের কয়েকজন প্রতিবেশীরাও দেখতে এসেছে ধারাকে। তাদের মন্তব্য ধারার বিয়ে হতে না হতে তার লাবণ্য আর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাদের কথা শুনে ধারা হাসে। সবার সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে ধারার বড় মামার মেয়ে মিনু এসে ধারার হাত টেনে নিয়ে যাওয়ার সময় বলল, মহারানী, আপনি আমাদের বাড়িতে এসেছেন সেই কখন, কিন্তু এখনো আমার সঙ্গে দেখা করার আপনার ফুসরত হয়নি। চলুন আমার সঙ্গে এই মুহূর্তে, না হলে আপনার খবর আছে, বলে দিলাম। ধারা মৃদু হেসে বলল, আমি তো এখনই যাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা করতে, তার আগে তুমি চলে এলে। এসে ভালোই করেছো, তোমার সঙ্গে আমার কত কথা বলার আছে। কথা বলার মাঝে হাঁটতে হাঁটতে গিয়ে মিনুর ঘরে ধারাকে বসায় মিনু। মিনুর ঘরে বসে মেয়েরা আড্ডা দিচ্ছে। ধারা এক নজরে তাদের দিকে তাকায়। ধারা তাদের চেনে। মিনুর বিয়ের সময় এদের সবার সঙ্গে পরিচয় হয়েছে ধারার। মিনুর দুই ননদ, এক যা, একটা চাচাতো ননদ, আরো কয়েকজন আত্মীয় স্বজন আছে মিনুর শ্বশুর বাড়ির দিকে। সঙ্গে আছে জোনাকি ভাবি, জান্নাত, লতা, পাতা, মণি এবং পাশের বাড়ির কয়েকটা মেয়ে। ধারাকে দেখে মিনুর যা হাসি মুখ করে বলল, কি গো নতুন বউ, আমাদের কাছে আসতে বুঝি তোমার মন চায় না, নাকি মনটা সেই ভিনদেশের সঙ্গে ভিনদেশে পাঠিয়ে দিয়েছে? মিনুর জায়ের কথা শুনে ঘরে উপস্থিত সবগুলো মেয়ে খিলখিলিয়ে হাসতে শুরু করে। ধারা ওদের কথার মানে না বুঝে গোল গোল চুপ করে ওদের দিকে তাকায়।
মিনুর বড় ননদ নিশি এসে ধারার চিবুকে হাত দিয়ে বলল, কি ধারা সুন্দরী, বিয়ের পরে তো আরো বেশি সুন্দরী হয়ে গেছো। তা সুন্দরী হওয়ার রহস্য কি? বিয়ের জল গায়ে পড়তেই কি সুন্দরী হয়েছো, নাকি আমাদের দুলাভাইয়ের ভালোবাসা তোমাকে আরো বেশি সুন্দরী করে দিয়েছে? নিশির কথা শুনে ধারা লজ্জায় লাল হয়ে যায়। গালে লালচে আভা ফুটিয়ে তোলে, মাথা নিচু করে নেয় ধারা। ইস কি লজ্জা! আজ যে তাকে পদে পদে লজ্জায় পড়তে হবে তা এতক্ষণে তা বেশ বুঝতে পেরেছে সে। মিনু ছোট ননদ নিশা এসে ধারার হাত ধরে তার পাশে বসে হাসি মুখে বলল, আর লজ্জা পেতে হবে না আপু, এবার আমাদের সবাইকে আমাদের দুলাভাইয়ের ছবি দেখাও, আমরাও দেখি আমাদের দুলাভাই কেমন হ্যান্ডসাম। ধারা লজ্জায় মাথা নুয়ে হাত কচলাতে শুরু করে। ওদের বিপরীত দিকে বসে থাকা জান্নাত মৃদু স্বরে ওদের দিকে তাকিয়ে বলল, ওকে বলে লাভ নেই, ও কখনো নিজ দায়িত্বে ওর বরের ছবি তোমাদের কাউকে দেখাবে না। দেখাতে গিয়ে শেষমেশ দেখা যাবে লজ্জাবতী গাছের মতো লজ্জায় নুয়ে পড়ে আছে সে। আমার কাছে আসো, আমি দেখাচ্ছি তোমাদের সবাইকে ভাইয়ার ছবি। জান্নাতের কথা শুনে ধারা চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি সব কথা বলছে জান্নাত? জান্নাতের কাছে ওনার ছবি এলো কিভাবে? জান্নাতের হাতের দিকে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে যায় ধারার। ধারার ফোন জান্নাতের হাতে, তাহলে নিশ্চয়ই ওই বজ্জাত মেয়ে ওখান থেকে ওনার ছবি দেখেছে। কিন্তু ওখানে যে আরো কিছু ছবি আছে, সে সব ছবির কথা ভেবে ধারা লজ্জায় আরো বেশি নুয়ে পড়ে। গালে লালচে আভা নিয়ে জান্নাতের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, একদম না জান্নাত, আমার ফোন আমার কাছে দে, আমি দেখাচ্ছি ওনার ছবি। তুই ফোনটা আমার কাছে দে। জান্নাত ধারার কথা কানে না দিয়ে নিশার দিকে ফোনটা এগিয়ে দিয়ে ছোট করে বলল, এই যে ভাইয়ার ছবি। নিশা খানিকটা উত্তেজিত গলায় বলল, এটা আমাদের দুলাভাই? কি হ্যান্ডসাম দেখতে, একদম যেন বলিউড কোনো হিরো। আমি তো দুলাভাইয়ের উপর ক্র্যাশ খাইছি আপু, কি অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে দেখো না, উফ কি সুন্দর দেখতে আমাদের দুলাভাইকে। জান্নাত মৃদু স্বরে বলল, একটা ছবি দেখে এমন করলে চলবে? আরো তো ছবি আছে, দেখতে থাকো। নিশা মৃদু চিৎকার করে বলল, ধারা আপু, এটা তুমি না? নিশা ফোনের স্ক্রিনটা ধারার দিকে ফিরায়। ধারা লজ্জায় আরো বেশি লাল হয়ে যায়। যার জন্য এতক্ষণ ওদের বারণ করেছিল, শেষমেশ সেই ছবিগুলো দেখে ফেলেছে। ধারা কিছু না বলে লজ্জায় অন্যদিকে তাকায়। মিনুর এসে ফোনটা হাতে নিয়ে ধারাকে বলল, হ্যাঁ রে, এটা তো আমাদের ধারা। কখন তুলছিস এমন ছবি তোরা? জোনাকি মৃদু হেসে বলল, আর বলো না, আমাদের ধারার পর অতিরিক্ত রোমান্টিক। ছবিটা ধারা শ্বশুরবাড়ির ছাদে বসে তোলা। আমি, ধারা আর ধারার ছোট যা মিলে ছাদে বসে টুকটাক কথা বলছিলাম। হঠাৎ করে কোথা থেকে মহাশয় এসে ধারার হাত টেনে তার বুকে জড়িয়ে নিয়ে তার ভাবিকে বলে, ভাবি কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দাও তো আমাদের। আরো ছবি আছে, ওরা ঘুরতে গেছিল তখন কিছু সেলফি তুলেছে। এমনকি ইভানের শোয়ার ঘরে ফোনে টাইমার সেট করে ধারাকে কোলে তুলে কতগুলো ছবি তুলেছে। জোনাকির কথা শুনে সবাই বিস্ময়কর দৃষ্টিতে ধারার দিকে তাকায়। তা দেখে ধারা লজ্জায় ওর দুহাত দিয়ে ঢেকে নিজের মুখ লুকায়। কেটে গেছে অনেকগুলো দিন, ক্যালেন্ডারের অনেকগুলো পাতাও পুরনো হয়েছে। সে অবুঝ ধারা একটু একটু করে এখন সবকিছু বুঝতে শিখেছে, নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। ইভান নামক ছেলেটার সঙ্গে কথা বলতে না পারলে তার ভালো লাগে না এখন। অস্থিরতায় ঘিরে ধরে ধারাকে। শাশুড়ি আম্মুর কথা রাখতে ধারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। এর মধ্যে ধারা একটা বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ধারা তার আব্বাজানকে রাজি করিয়েছে জোনাকি যেন ধারার সঙ্গে মিলে তার লেখাপড়াটা চালিয়ে যেতে পারে। ওই দিন প্রথম ধারার আব্বাজানের মনে হয়েছে তার মেয়ে বড় হচ্ছে। কেমন অভিজ্ঞতার মতো করে কতগুলো কথা বলেছিল তাকে, এখনো তার সে কথাগুলো স্পষ্ট মনে আছে। সেদিন বাজার থেকে ফিরে নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছিল সে। তখন ধারা তার কাছে গিয়ে কথার ছলে বলল, আচ্ছা ভাবি, কেন তার লেখাপড়াটা চালিয়ে যেতে পারবে না? আব্বাজান, বিয়ে হয়ে গেছে বলে কি তার লেখাপড়া বন্ধ? কই, আমার বেলায় তো এমন নিয়ম নেই। আমি তো দিব্যি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি আম্মু তো আমাকে কোনো কিছুতে নিষেধ করে না, উল্টো আরো সবকিছুতে আমাকে উৎসাহ দেয়। তাহলে ভাবির বেলায় এমন নিয়ম কেন হবে আব্বাজান? তার কি শখ জাগে না লেখাপড়া করার? জাগে আব্বাজান, খুব শখ জাগে। আমি প্রায়ই দেখি ভাবি আবার পড়ার টেবিলে বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে। তার চোখে মুখে তখন আমি হাহাকার দেখতে পাই। তোমরা কেন দেখতে পাও না সেই হাহাকার আব্বাজান?
ওই ঘটনার 1 সপ্তাহ পরেই ধারা উদাসীন মনেই তৈরি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। আজ তার নতুন ক্লাসে ভর্তির তারিখ পড়েছে। খুশি হতে চেয়েও খুশি হতে পারছিল না ধারা। ভাবিটার জন্য ভীষণ মন পুড়ছে তার। এর মধ্যে উঠোনে গলা পায় তার আব্বা জানে। ধারাকে ডাকছে সে। ধারা ব্যতিব্যস্ত হয়ে সবকিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়। ধারাকে দেখে ধারার আব্বাজান মিষ্টি হেসে বলল,